ভোটাররা চান তিন বেলা খাবারের নিশ্চয়তা, কাজের সুযোগ, ন্যায্য অধিকার আর নিরাপত্তা। প্রার্থীরা বলছেন উন্নয়ন, পরিবর্তন আর প্রতিশ্রুতির গল্প। এই চাওয়া আর কথার মধ্যে পার্থক্য কতটুকু? বাস্তবতা আর চাহিদার মধ্যে ফারাক কোথায়? আমরা কথা বলবো ভোটারদের সাথে, শুনব প্রার্থীদের প্রতিশ্রুতির গল্প। রাজনৈতিক অঙ্গীকার আর জন আকাঙ্ক্ষার একসাথে কোথাও এসে মেলে। দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি আমি নয়ন আদিত্য চ্যানেল ওয়ানের বিশেষ আয়োজন ভোটার কি চান, প্রার্থী কি বলেন অনুষ্ঠানে। আমরা এই মুহূর্তে আছি ঠাকুরগাঁ ১ সদর আসনে। ঠাকুরগাঁ সদর আসন। ঠাকুরগাঁ ১ আসনে মোট ভোটার ৫ লাখের বেশি, যার মধ্যে প্রায় ৩০% হিন্দু ভোটার সংখ্যায়, যা ১.৫ লাখের বেশি। অর্থাৎ এই আসনে কোনো প্রার্থী যদি নির্বাচিত হতে চান, সেই ক্ষেত্রে এই ভোটারদের কাছে টানতে হবে। কি মনে হচ্ছে এবার নির্বাচন কেমন হবে আপনার কাছে? আমরা তো এখনো কেবল আমেজ আসতেছে আমাদের দিকে নির্বাচনের, হয়তো ভালো হবে। গ্রামে গঞ্জে আগে থেকেই শুরু হয় এই মারাকাটা, এই লুটপাট, এইবার তো এখনো শুরু হয়নি। আমরা তো চাই শান্তি, সে যেই দলেরই আসুক, শান্তি চাই, যেন আমরা বিদেশিদের মতো উজ্জ্বল বাংলাদেশ তৈরি করতে পারি সবাই মিলে। এখানে ধর্ম বড় কথা নয়। এবার জানি না কেমন হবে পরিস্থিতি, আপাতত এখনো ভালোই আছে। পরবর্তীতে এখন 12 তারিখ আসার কাছাকাছি যখন আসবে তখন বোঝা যাবে আসলে পরিস্থিতি কেমন হবে। দেখেন 24-এর পরে অনেক ঘটনা ঘটছে, বিশেষ করে দীপু দাসের যে হত্যাকাণ্ড হইলো, এটা তো কখনোই কাম্য ছিল না। তারপরে আরও অনেক ঘটনা ঘটছে। সংখ্যাটা আছে, হ্যাঁ, সংখ্যা তো থাকেই। দেশ যারা ভালোভাবে পরিচালনা করতে পারবে তাদেরকেই সাপোর্ট করব। এখন কে হবে আর কাকে দিব সেটা আমি বলতে চাচ্ছি না। এবার তো সরকার বলছেন যে এবারে সংখ্যা খুব কম, যৌথ সেনাবাহিনী নিয়োগ দিবেন, এই জন্য হয়তো সংখ্যা খুব কম হওয়ার কথা। কারণ বাস্তবে আপনার নির্বাচনী ইশতেহারের সময় বা নির্বাচনের সময় কি হবে এটা তো বলা যাবে না। পরিবেশ আমাদের ওইদিকেই ভালো, বোধায়, পঞ্চগড়ে, ঠাকুরগাঁতে। এরা যদি নির্দ্বিধায় ভোট দিতে পারে তাহলে মনে করেন যে আপনার এটা পরিষ্কার বলা যাবে না যে কোনো একটা দল পার হয়ে যাবে। কিন্তু এরা যদি বিপদগ্রস্ত হয়, সঠিকভাবে ভোট দিতে না পারে, তাহলে হয়তো একদল পিছিয়ে পড়তে পারে। তো অবশ্যই মাস্টার ডিগ্রি পাস যেন হয় এবং রাজনৈতিক ক্ষেত্র যেন ওনার থেকে থাকে, এই ধরনের যোগ্যতা যদি থেকে থাকে এবং জনসেবক যিনি প্রকৃত হবেন তাকেই আমার নির্বাচন করা উচিত। গরিবের মধ্যে যেন কোনো বৈষম্য না থাকে, সবাই সমানভাবে জীবনযাপন করতে পারে, এটাই চাই। যেন দেশে দুর্নীতিমুক্ত হয়। বর্তমান খাদ্যের দাম অধিক বৃদ্ধি পাওয়ার কারণে অনেক গরিবের অনেক প্রবলেম হচ্ছে। সবাই তো আর ধনী না, দেশ দিন আনে দিন খায়। বর্তমানে অনেক শিক্ষার্থী পড়ালেখা করে বেকারত্ব ভুগছে। এর ফলে ফ্যামিলির দিক থেকে অনেক চাপ সৃষ্টি হচ্ছে তরুণদের মধ্যে, তারা ফ্যামিলির বোঝা হয়ে যাচ্ছে। ভোটের পর তো নতুন সরকার নির্বাচিত হবে, তারপরে সরকারের উচিত তোটাও পড়ালেখা করার পরে বেকারত্ব ভুগছে তাদের বেকারত্ব দূর করা। মাদক, নেশা, জুয়া এটা থেকে যাতে বিরত নিয়ে আসতে পারে সরকার, এমন একটা সরকারই যুব সমাজ চাইবে। এমন প্রতিষ্ঠান লাগবে যেগুলো আমাদের ছোট থেকেই উদ্যোক্তা বানানোর জন্য প্রস্তুতি নিয়ে রাখে। বিশেষ করে যেগুলো টেকনিক্যাল, ভোকেশনাল স্কুল কলেজ যেগুলো আছে, ওগুলো থেকে যদি একটু চোখ দেওয়া হয়, বর্তমানে আগামীতে যে নতুন সরকারটা আসবে, তাহলে আমাদের যুব সমাজের জন্য অনুন্নত হয়। চাকরির ভার পোষণের জন্য আমাদেরকে পড়ে থাকতে লাগে না। ইনশাল্লাহ আমরা যেহেতু মানুষ, ধর্মটা ভিত্তি করে তো অনেক কিছু পর্যবেক্ষণ করা যায়, কিন্তু আমরা হিন্দু হোক, মুসলিম হোক, সেটা বিভিন্ন ধর্মেরই হোক, আমরা সর্বশেষে ভাই ভাই। আমরা চাই সবাই একসাথে বসবাস করব, কাঁধে কাঁধ মিলিয়ে দেশে উন্নতি করার চেষ্টা করব। ধানের শেষে ভোট দেবো। হিন্দু মুসলমান মিলেই ধানের শেষ ভোটটা বেশি আছে, আর কি বেশি আছে। ধানের শীষে দিতে চাই, যেহেতু মনে করেন যে ইনারা তো সুযোগ পায়নি, অনেক বছর ধরে ইনারা আর কি পিছিয়ে ছিল। ধানের শীষে ভোটটা দিলেই মনে হচ্ছে আমার ভালোই আর কি হবে। ফ্যামিলি কার্টুনি করে দিতে চাইছে,
তারপর হচ্ছে অনেক শিক্ষিত যুবক যুবতী আছে যারা বাসায় বসে আছে, হ্যাঁ, কোনো কর্মসংস্থান নাই। ওনারা ওটাও বলছে যে হচ্ছে আমরা প্রতিটা ঘরে ঘরে মানে বিভিন্ন রোগ সম্বন্ধে আমরা হচ্ছে সুচিকিৎসা দেওয়ার সুযোগ করব আর কি। বিশেষ করে হিন্দু ভাইয়েরাও, মা বোনেরাও সব বলতেছে আমাদের গ্রামে আপনাদেরকে আসতে হবে না, আমরা সব ধানের শেষে। এখন যেহেতু আমাদের নৌকা মার্কা নাই, এখন আমরা কাকে ভোট দিব? আমরা কেন জামাতে যাব? আমরা সব ভোট আমরা ধানের শেষেই দিব। যে কোনো প্রার্থীর লোক আসতেছে যে তোমরা তোমাদের ইচ্ছামতো ভোট দিবা, যাকে পছন্দ হয় তাকেই ভোট দিবা। যে আমরা ওটা বিবেকের সাথে করতেছি, চিন্তা করতেছি যে আমরা যোগ্য প্রার্থীকে আমরা ভোট দিব। আমরা তো সরকারের কাছে আর খাবার চাইতে পারবো না, আমাদের চলাফেরার যেন আমরা সুবিধা পাই, সদরে চাইলে যেন আমরা সুন্দরভাবে সেবাটা পাই, দালাল যেন ওখানে না দাঁড়ায় আর দালালকে যেন না ধরতে হয়। আমরা স্বাধীন বাংলাদেশে বাস করছি, স্বাধীনভাবে আমরা কেন্দ্রে ভোট দিতে যাব। এই 17 বছরে উন্নয়ন আমরা পাবো কেমনে? আমরা যদি আমাদের নেতাকে না করে নিয়ে আসতে পারি তাহলে তো আমরা উন্নয়ন পাবো না। আমার সরকার যদি ভালো ওসে অবশ্যই ট্রিটমেন্ট দিবি, চিকিৎসা দিবি। আর যদি ভালোই না হে তা আমাকে কেঙ্গে দিবে? যে তো সব আমার চলতে ফিরতে যে সমস্যা থাকে আমাক দিবে। আমরা ওই সরকার চাই যে আমরা নির্বাচন করব, আমাকে যাক ভালো লাগবে তা আমার বিছে লিম। এইটা তো সরকার আমার অনুমতি লেইনি, কি ওয়াক এককভাবেই ওয়ার সরকার হয়ে গেছে। আমরা ভোট কেঙ্গে দিন। বর্তমান দেশে তো দুইটাই দল আছে, একটা বিএনপি আর একটা জামাত। আমরা কিন্তু ভোট দিব জামাতকেই। আমরা হলো কৃষক মানুষ, আমরা যেন সময় মতো সার বীজ যেন পাই। আমাদের এই জায়গার অভাব, যেরকম স্কুল কলেজ মাদ্রাসা চলাফেরা চতুর্দিক দিয়ে আমাদের অসুবিধা। এখন সামনে একটা মৌসুম বর্তমান রানিং চলতেছে, সার পাই না আমরা। 10 টাকা দিন 50 টাকা দিলেও পাওয়া যায় না। এখন যেই সরকার আসতো না কেন এইগুলো পাইলে আমরা যথেষ্ট, আমরা খুশি। এখন ভোট দিতে গেলে তো আমার ভোট দেওয়ার আগে তো আমার ভোট ভালো হয়ে গেছে, আর ভোট দিব কেমনে? কিসের ঝামেলা হবে? আর কি ঝামেলার করার মতো মানুষ আছে নাকি? আবার যদি ওদের করে ঝামেলা করে তাহলে করতে পারে, ভোট দিব না, আবারও চলে আসবো। 17 বছর থেকে তো ইলেকশন হয় নাই, আমরা যোগ্য ব্যক্তি পাই নাই। একজন মাত্র নৌকা মার্কা, ওর প্রতিদ্বন্দ্বী যদি না থাকে তাহলে আমরা ভোট তো দিব না। আমরা গেলেও ভোট হয়ে গেছে, না গেলেও ভোট, ভোটেই দিতে পারিনি আমরা। আমাদের ছাত্রগুলা যেভাবে আন্দোলন করে আমাদেরকে একটা সুযোগ দিল ভোট দেওয়ার, আমরা চাচ্ছি একটা যোগ্য ব্যক্তি যে আমাদের ঠাকুরগাঁও এক আসনে উন্নয়ন করতে পারবে। আমাদের আশেপাশে কোনো মেডিকেল নাই, আমাদের এখান থেকে একটা মানুষ যদি জরুরিভাবে তাকে রংপুরে দেওয়া হয়, যাইতে যাইতে শেষ মারা গেল। আমরা হিন্দু মুসলমান সবাই মিলেমিশে থাকি। ওরা আমরা যদি কিছু একটা বিপদে পড়ি ওরা আগে আসে, আমরা বিপদে পড়লে মনে হয় যতটুকু পারি আমরা মনে মাঝে যাই, ওইটুকু। আমাদের জাতীয় কোনো হিংসা নাই আমাদের এখানে, সবে ভালো আছে। এখন পর্যন্ত কোনো মানুষ আতঙ্ক হয়নি যে ভোট দিব না যাব না এইটুকু কোনো আলাপ কারোর সাথে বোঝা যায়নি। প্রতিটাই কথা যে আনন্দ সহিত ভোট দিব। এই যে হিন্দু ওকে ধরো, এই ধরো মনে করেন ওকে পলিয়াকে মুক্ত মুখ করে, এইগুলা যখন না হয়, এইটাই আমরা চাই। সব থেকে ভালো মানে ভালো থাকবো, ভালো খাবো, সোনার বাংলাদেশ, বাংলাদেশ সোনার বাংলাদেশেই থাকবো। আপনারা জানেন ঠাকুরগাঁও সদর আসনে 3 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যার মধ্যে বিএনপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং জামায়াতে ইসলামের প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সাধারণ ভোটার তো প্রতি মুহূর্তেই নানা দিক থেকে বিভিন্ন দল থেকে কিন্তু পর্যায়ক্রমে আমাদের সাথে যুক্ত হচ্ছে। বিএনপি থেকে প্রত্যেকটা প্রোগ্রামেই 30 জন 40 জন করে বিএনপি থেকে আমাদের দলে যুক্ত হচ্ছে, অন্যান্য দল থেকেও আমাদের সাথে যুক্ত হচ্ছে। আপনি যদি ভোটারদের কথা বলি, এখানের সবচেয়ে বড় যে অংশ যেটি বলা হয় হিন্দু ভোটার, এবং ঠাকুরগাঁও সদর আসনের নির্বাচনের ইতিহাসও যদি আপনি দেখেন, নির্বাচনের আগে পরে কম বেশি হিন্দু বাড়িতে হামলার ঘটনা ঘটেছে বিভিন্ন ফরম্যাটে। জামায়াতে ইসলামের ওপর হিন্দু কমিউনিটির এক ধরনের আতঙ্ক থাকে
সেই আতঙ্কটা আসলে দূর করার জন্য আপনি আপনার জায়গা থেকে কী করছেন এবং জামায়াতের প্রতিনিধি হিসেবে আপনি যদি একটু বলেন। আমাদের এই জায়গায় পরিস্থিতি যেটা হলো আমাদের প্রতি হিন্দুদের কোনো আতঙ্ক নাই। 5 আগস্টের পরে এখানে কিন্তু হিন্দু সম্প্রদায়ের উপরে মানে সনাতন ধর্মের সম্প্রদায়ের উপরে সবচেয়ে বেশি জুলুম, নির্যাতন, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজিটা হয়েছে হলো বিএনপির মাধ্যমে। আমরা কিন্তু কোনো মিথ্যা মামলাও দিইনি, কোনো তাদের কাছে চাঁদাবাজি হয়নি, আমাদের দ্বারা কেউ জুলুমের শিকার হয়নি, যার কারণে তারা কিন্তু আমাদের প্রতি তারা আসে। বরঞ্চ আমরা কী করেছি, ওনাদের মন্দিরগুলো পাহারার ব্যবস্থা করেছি, অনেক সময় তাদের বাসাবাড়িগুলো পাহারা দিয়েছি যেন কোনো দুষ্কৃতিকারী যেন তাদের উপরে হামলা করতে না পারে, কোনো ক্ষতি করতে না পারে। যার কারণে হিন্দু সম্প্রদায়ের মানুষগুলো কিন্তু আমাদের প্রতি তাদের একটা আকর্ষণ আছে। কিন্তু বিএনপি এটা বুঝতে পেরে তাদের উপরে কিন্তু অব্যাহতভাবে হুমকি দিচ্ছে, তাদের উপরে নানা ধরনের মিথ্যা প্রচারণা যে জামাত ইসলাম ক্ষমতায় আসলে হিন্দুদের নাকি মন্দির থাকবে না, পূজা থাকবে না, মহিলাদের নাকি বরখা পরাই দেবো, তাদের মন্দির থাকবে, তাদের সব কিছু ঠিক থাকবে, মুসলমানরা করবে, হিন্দুরা করবে, কেউ কারোর উপরে কোনো হস্তক্ষেপ করবে না। এতে করে তারা আমাদের প্রতি আশ্বস্ত। কী আশা করছেন ফলাফলে? ফলাফলে আমরা আশা করছি এখন পর্যন্ত জনগণের যেভাবে স্বতঃস্ফূর্ত সাড়া পাওয়া যাচ্ছে গণসংযোগ এবং প্রোগ্রামগুলোতে, আমি তো এতদিন পর্যন্ত করেছি হলো খুলি বৈঠক, পাড়ায় পাড়ায় বৈঠক করেছি, এক একটা পাড়াতে যেভাবে স্বতঃস্ফূর্তভাবে মানুষ এসেছে, আমি আশাবাদী বিপুল ভোটে এখানে আমরা বিজয়ী হব ইনশাআল্লাহ। বিগত সময়ে 4 কিলোমিটারের মধ্যে 13টি সেতু নির্মাণের চিত্রও আমরা দেখেছি, কিন্তু উন্নয়নের যে বুলি বিভিন্ন সময় ছড়ানো হয়েছে তা যে দেশের সকল প্রান্তে সমানভাবে পৌঁছায়নি তার প্রমাণ এই কাঠের সেতু। যারা আসে তাকে তো কইতে হলো বোধ দিব না, কাক দিব কাক নাই দিব ওটা তো কিছু হয় নাই, ওটা আমার মনের ভিতর, আমি যেখান থেকে দিব আমি মানুষের কথা কেন শুনবো, ভয় দেখে নাপ কি না, ভয় খালি এটা কইছে ওই বোরকা পিনদিবে হবে, আসে নাই ওইটা মিটিং এর বলে বলে মানুষ বলে কথা এটা যদি ভোট দেন তাহলে বোরকা হিন্দু লাগ বোরকা পিনদিবে হবে, মহিলা মানুষের উপর প্রেসার ওই আজ করে অত্যাচার করে। এমন একজন সরকার চাই যিনি হলো যুবক যুবতীদেরকে নিয়ে বা ইয়াং জেনারেশন যারা আছি এদেরকে বুঝবে বা এদের কি চাহিদা আছে এটা ফিল আপ করতে পারবে। আদিবাসী হিসাবে আমরা অনেক পিছিয়ে পড়া, তবে আমি আশা করি যে অনেকটাই এখন আমরা পড়ালেখার দিক দিয়ে আগায় আছি, হয়তোবা বিশ্ববিদ্যালয়ে যাওয়ার মতো সুযোগ থাকলেও সামর্থ্য থাকে না টাকা পয়সার। আশা করব যে এই সরকার আসার পর আমাদেরকে আরেকটু দেখবে বা আমাদের উপবৃত্তি বা আমরা যারা ভালো লেখাপড়ায় আছি তাদের যেন আরেকটু সুযোগ সুবিধা দেওয়া হয়। চাকরি নিজের মেধায় নিতে হবে। এখন যদি এটা আবার আগের মতো হয় যে টাকা পয়সা বা ঘুষ দিয়ে আমাদেরকে চাকরি গ্রহণ করতে হয়, তাহলে তো কিছু করা যাবে না। যে সরকারই আসুক না কেন আদিবাসীকে ব্যবহার করে, কারণ হইল ভোটের জন্য হতে পারে, ভোটের সময় আমাদেরকে বলা হয় যে আমরা দেখব বা এরকম কোনো কিছু তোমাদেরকে ভালো সুযোগ সুবিধা দিব, বাট ভোট যখন শেষ হয়ে যায় তখন আদিবাসীদেরকে মানুষ ভুলে যায়। সবাইকে সমানভাবে দেখা উচিত। আমরা আদিবাসী বলে যে আমাদেরকে ছোট চোখে দেখবে বা করবে তা এমন বিষয় না। যেমন হিন্দু মুসলমান খ্রিস্টান সবাই কিন্তু করতে গেলে একই, তো সবাইকে আমার হিসাবে একই সমান চোখে দেখা দরকার, কারণ কাউকে ছোট বড় করে দেখাটা ঠিক না। আমলিগ থাকতে আমরা যেই ছিলাম, বিএনপি আসে যদি আমরা সেই থাকি, তাহলে আমাদের আদিবাসীদের উন্নয়ন কোথায়? ওই আমাদের সংখ্যালঘুদের উপর যেন এরকম অত্যাচার, নির্যাতন, নিপীড়ন এরকম না হয়, আমরা স্বাধীনতা চাই। তখন আমরা কথা বলছি শুনে নাই, এখন বললে গ্রেপ্তার, বাড়ি ঘরে আগুন, অত্যাচার, তাহলে আমরা কোন দিকে যাব? কোন সরকার আমাদেরকে নিশ্চয়তা দিবি? আমরা কিভাবে স্বাধীন থাকবো? সুশৃঙ্খল হিসাবে ভোট কেন্দ্র চলে, তা আমরা ভোট দিতে যাব। মন যদি চায় তাহলে হ্যাঁ বলবো, মন যদি না চায় তা না বলবো। সরকার তো কোনোদিন বলবে না যে অর্ডার দিবে না যে এর ঘরে আগুন লাগাই দাও, ওর ঘরটা ভাঙে দাও, ওটা ইয়া করে দাও, এই কথা তো সরকার বলবে না। বলবে কি? কিন্তু করে চেলা চামড়াগুলো। গণভোট সম্বন্ধে আমার খুব একটা বেশি আইডিয়া নেই, আমিও ওই ব্যাপারে জানি না। মানে এটা সাধারণত যে দেশ গড়ার জন্য আমি যদি এটাতে দিই তাহলে দেশ আমার জাতীয় সমস্যা এক রকমের, আঞ্চলিক সমস্যা অন্য রকমের। সঙ্গত কারণে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে এখানে আঞ্চলিক সমস্যার দিকেও গুরুত্ব দিতে হচ্ছে, যেখানে উঠে আসছে ভূমিদস্যুতা সহ চাঁদাবাজির মতো নানা সংকটের কথা। ওর জন্য আপনাকে কেন নির্যাতনের শিকার হতে হবে? যারা করে তারা গণতন্ত্রে বিশ্বাস করে না। সেই এলাকায় হচ্ছে তাদের জমির সমস্যা, এই সমস্যাগুলো মেটানো যাচ্ছে না, মেটেনি। অন্য কেউ
ফলস দলিল করে তাদের জমিগুলো দখল করার চেষ্টা করতেছে, মামলা মোকদ্দমা দিচ্ছে, তাই না? দ্বিতীয়ত হচ্ছে যে আপনার আগেকার সেই ফ্যাসিস্ট বাহিনীর যে সরকারের যে লোক ছিল তারাই এখন আবার মিথ্যা মামলা দিয়ে আপনাদেরকে হয়রানি করতেছে, জেলেও নিয়ে যাচ্ছে, তাই তো? আল্লাহ তাআলা যদি আমাদেরকে তৌফিক দেন, আমরা যদি সরকারে আসতে পারি, তাহলে নিশ্চয়ই আপনাদের এই জমির একটা পার্মানেন্ট সলিউশন, একটা স্থায়ী সমাধান আমরা এটা করবো ইনশাআল্লাহ। আমি দেখলাম চারপাশে শুধু আলু চাষ হয়েছে, তাই না? তো এখন তো আলু বাজার দাম পায় না, আবার প্রথম মাথা হাত দিয়ে বসে গেছে, ঠিক আছে কৃষক ভাই? আলুটা যদি রেখে দিয়ে ওই ফ্যাক্টরিতে দিয়ে যদি চিপস বানানো যায়, আলুর আরো অনেক কিছু বানানো যায়, তাহলে তো ঠিক দাম পাওয়া যাবে। এইটা আমরা করতে চাই, আমরা কৃষক ভাইদেরকে সেই কাজে লাগাতে চাই, সেইভাবে কাজ করতে চাই। আমরা ঠাকুরগাঁয়ে আমরা এই কৃষি ভিত্তিক শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলে আপনাদের কাজ কাম, ছেলেদের কাজ কামের ব্যবস্থা আমরা করতে পারবো। অসুবিধা কি? আগে তো সবসময় নির্বাচন করছি নৌকা আর ধানের শীষ, তাই না? নৌকাটাকে চিনতাম, এখন যে আপনার দাঁড়িপাল্লা আসছে এটাকে ঠিক চিনি না আমরা। অনেক বেশিরভাগ মানুষ এটাকে চেনে না। এটা নতুন দল না হলেও অনেক পুরানা দল, ব্রিটিশ আমল থেকে এই দলটা আপনার রাজনীতি করে। কিন্তু আমাদের এই অঞ্চলে আমরা যেহেতু জামাতে ইসলাম সেইভাবে আসেনি কখনো, বহু আগে ছিল আপনার 91 সাল নির্বাচনে জামাত ইসলাম নির্বাচন করছিল, তখন তারা সেইভাবে ভালো করতে পারেনি, এরপরেও আমরা কখনো ভালো করতে পারিনি। আমার বয়স প্রায় 78, এটা আমার শেষ নির্বাচন। এরপরে আমার সেই বয়স থাকবে না, আমার সেই সুযোগও থাকবে না। তাই আপনাদের কাছে আমার আকুল আবেদন যে আমাকে শেষ সময়ে এই ধানের শীষ মার্কায় ভোট দিয়ে আপনারা আপনাদের কাজ করার একটা সুযোগ সৃষ্টি করে দেবেন। ভোটাররা চান জীবনমানের পরিবর্তন, প্রার্থীরা দেন প্রতিশ্রুতি। এই দুয়ের মাঝেই লুকিয়ে আছে আগামী দিনের রাজনীতি। কে বলেন জনতার কথা, আর কে শুধু বলেন নিজেদের কথা, সেই সিদ্ধান্ত নেবেন আপনি। আজ বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে। ভোটার কি চান, প্রার্থী কি বলেন।